এই কনভার্টিং সিস্টেমটা তোমাদের দেখিয়েছিলাম এবং একটি সৃজনশীল অঙ্ক করিয়েছিলাম। তো আজকেও আমি তোমাদের সামনে একটি সৃজনশীল অঙ্ক জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য এরকম আসলে তোমরা কীভাবে কাজটি করবে। আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো অনেকটা তোমাদের ধারণা হয়ে গেছে, এখন কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমরা সাধারণ ভগ্নাংশের এই অঙ্কটা করব, একবার পড়ে নিচ্ছি। দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 2-এর 1 অংশে বেগুন চাষ করেছে, 4-এর 1 অংশে কী করেছে বাঁধাকপি এবং 5-এর 1 অংশে ফুল চাষ করেছে। এখন আমাদের বলা আছে যে 2-এর 1 ও 4-এর 1 ভগ্নাংশ দুটির মাঝে সম্পর্ক প্রতীক বসাও। অর্থাৎ এই দুটি কি সমান, অথবা এই অংশ বড় না এই অংশ বড়, এটা আমাদের সম্পর্ক প্রতীক দিয়ে চিহ্নিত করতে বলছে ক নম্বরে। খ নম্বরে বলেছে কৃষক মোট কত অংশে চাষ করেন, অর্থাৎ তিনি যে বেগুন আর হলো ফুল চাষ করেছেন তিনি মোট কত অংশে চাষ করেছে এটার পরিমাণ বের করতে হবে। এবং গয়ে বলেছে কৃষকের সবজি ক্ষেত আছে, সেটা হলো দেখো আমি আবারও লিখছি। দেখো একটু খেয়াল করে দেখো, উপরের এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন তোমার লব সমান থাকবে, যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলো লব যদি সমান থাকে, যেমন এই দেখো এটা লব 1 এটা লব 1, অর্থাৎ যদি এক বা একাধিক ভগ্নাংশের লব সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট ওই ভগ্নাংশটি কী হবে বড় হবে, ওই ভগ্নাংশটা কী হবে এই সেই ভগ্নাংশটির মান কী হবে আসলে বড় হবে, পুরো ভগ্নাংশটার মানটা কী হয়ে যাবে এটা থেকে বড় হয়ে যাবে। তাহলে আমাদের লব যদি একই থাকে তখন আমরা এই কনসিডারে যাব। আবার এটারই আর একটা অংশ এরকম আছে, যদি আমাদের হর সমান হয় তখন কি হবে, মনে করা দুটি ভগ্নাংশ এরকম আছে, নিচে 5 উপরে এখানে 3 আর এখানে 5 এখানে 4। দেখো নিচের হরগুলো কিন্তু সমান আছে, নিচের হরগুলো যদি সমান থাকে তখন আমরা কি করব, যদি এক বা একাধিক ভগ্নাংশের মধ্যে হর সমান তাহলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়, যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়। কখন, যদি দুটি বা 3টি বা 4টি যতগুলো ভগ্নাংশ থাকে সবগুলো হর সমান থাকে। তোমরা এই জিনিসটা পরিষ্কার হয়ে নাও। এইখানে আমি যে কথাটা বলছি এই কথার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমি ফিক্সড করে ধরে নিচ্ছি। দেখো এইখানে হর সমান, যখন হর সমান হবে তখন কিন্তু আমরা এই কথাটা বলবো। যতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমাদের হরগুলো সমান আছে, তখন লব যেটা বড় ওই ভগ্নাংশটা বড় হবে। মানে এই ভগ্নাংশ যদি আমি আরেকটা লিখি, দেখো 5 ধরলাম আমি এখানে 2, এটার নিচেও 5 এটার নিচেও 5 এটার নিচেও 5, সবগুলো কিন্তু সমান আছে, তখন এই ভগ্নাংশগুলোর মধ্যে যেটা লব বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে। আবার একই রকমভাবে প্রথম যেটা দেখিয়েছি সেটা আমি মনে করো উপরের দিকে দিলাম 3 নিচে দিলাম 5, এখানে দিলাম 3 নিচে দিলাম 4, এখানে দিলাম 3 নিচে দিলাম কত দিব, আচ্ছা 6 দিলে তো কাটাকাটি হয় 7 দিই। আচ্ছা দেখো উপরে সবগুলো কিন্তু সমান আছে, অর্থাৎ লবগুলো সমান। যদি আমি আবার বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও, যদি অনেকগুলো ভগ্নাংশের লব সমান হয় অর্থাৎ উপরের অংশটা সমান হয় তাহলে যে ভগ্নাংশের মধ্যে হরটা ছোট হবে সেই ভগ্নাংশটা প্রকৃত মান এই পুরো মানটা কী হয়ে যাবে বড় হয়ে যাবে। যে ভগ্নাংশগুলোর মধ্যে লবগুলো সমান সেই ভগ্নাংশের মধ্যে যদি হর যেটা ছোট হবে সেই ভগ্নাংশের মানটা বড় হবে। আবার এটার ক্ষেত্রেও যে যদি ভগ্নাংশের হরগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা এভাবেও করতে পারি, আরেকটি যেটি দেখেছিলাম তোমাদের তীর চিহ্ন দিয়ে ওটিও করতে পারি, আরেকটি আছে তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে একটু বড় হয়, তখন আমাদের যখন অঙ্কে এই জিনিসটা চায় তখন আমরা কি করি লসাগু করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সেটা তোমরা পারো, তারপরে আবার কোনো একদিন দেখাবো। তো এখন আমরা যেটা করব সেটা হলো ক। দেখো ক নাম্বারে আমরা বলেছে এত এবং এত ভগ্নাংশ দুটির মাঝে সম্পর্ক প্রতীক বসাও। আমি কিন্তু সম্পর্ক প্রতীক এমনি দেখেই বলতে পারবো। দেখো উপরে এখানে 1 এখানে 1, তা এখানে 2 এখানে 2, তাহলে লবগুলো সমান আছে, হরগুলো কোনটায় বড় আছে, হর হলো এটাই বড়, তাহলে ভগ্নাংশ এটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। তো আমি এই কথাটা লিখে দিব, লিখে দিলে তাহলে একটু সুন্দর হবে। আমরা জানি ভগ্নাংশের মধ্যে লব কিন্তু সমান আছে, আমরা জানি একই লব বিশিষ্ট
বিশিষ্ট, আমরা জানি একই লব বিশিষ্ট ভগ্নাংশগুলোর একই লব বিশিষ্ট ভগ্নাংশগুলোর এখানে লিখে দেই, গুলোর মধ্যে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। অর্থাৎ দিয়ে আমার যে ভগ্নাংশ দুটি আছে সেটা আমি লিখে ফেলি 1, 2 আর এখানে আছে 1, 4। তাহলে আমাদের এখানে যে কথাগুলো লিখলাম, একই লব বিশিষ্ট, লব 1 লব 1 ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের হর বড় কোনটা? এইটার। তো হর বড় এইটার, সেই ভগ্নাংশটি ছোট, তাহলে এই ভগ্নাংশটা কি? ছোট। এটা যদি ছোট হয় তাহলে এই অংশটা বড়। তোমরা জানো বড়র দিকে এরকম 2 ফোঁটা দিবে, ছোটোর দিকে 1 ফোঁটা, এরকম মিলিয়ে দিবে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। মানে এটা বড়, এটা ছোট। আমার এই অংশটা আগে আছে, তো এই অংশটা আমি এই কারণে আগে লিখেছি, আর এখানে 4 ভাগের 1 ভাগ পরে আছে, জন্য পরে লিখেছি। কেউ যদি আবার এই অংশটা আগে দাও, আবার এই হাফটা পরে দাও, তাহলে কিন্তু চিহ্ন ঘুরে যাবে। তবে সব ক্ষেত্রেই যেটা বড় সেদিকে এরকম 2 মাথা, ছোটোর দিকে 1 মাথা, তাহলে তোমাদের আর ভুল হবে না। তাহলে আমরা ক নম্বর কিন্তু করে ফেললাম। এর মাঝে সম্পর্কটি প্রতীকটি, এটা কিন্তু এই যে এই প্রতীকটার নাম হলো সম্পর্ক প্রতীক। তাহলে আমরা সম্পর্ক প্রতীকটি কী করলাম? বসিয়ে ফেললাম। আশা করি এই ভগ্নাংশর পরিবর্তে যদি অন্য কোনো ভগ্নাংশ থাকে তাহলেও তুমি এইভাবে করতে পারবে। তবে তোমাদের মনে রাখার জন্য আরেকবার বলে দিচ্ছি, যদি ভগ্নাংশগুলোর মধ্যে দেখো যে লবের দিকে মিল আছে, অর্থাৎ দেখো এখানে 1 এখানে 1 মিল আছে, তখন আমরা এই কথাটা লিখবো। অথবা হরের দিকে মিল আছে, তখন ওই আগের ওই কথাটা লিখবো। যে কী লিখবো? তখন লিখবো একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তখন আমরা এই যুক্তিটা দিয়ে এটা দেখাতে পারবো। আর যদি আমাদের লব মিল না থাকে এবং হরও মিল না থাকে, তাহলে কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আর একবার দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা ক নম্বর করে ফেললাম, এবং এবার আমরা ক্ষয়ে চলে যাব। খ বলছে, দেখো কৃষক মোট কত অংশ চাষ করলেন। এটা কিন্তু তোমরা পারো, তাই না? সহজ। কিন্তু কি করতে হবে? যোগ না বিয়োগ? যোগ করতে হবে। 3টা অংশের কখনো বিয়োগ হয় নাকি? এত অংশ বেগুন চাষ, এত অংশ বাঁধাকপি চাষ, এত অংশ ফুল চাষ। তাহলে কৃষক মোট কত অংশে চাষ করেছে, তাহলে সবগুলো কি হবে? আমাদের যোগ হবে। আচ্ছা, তাহলে আমরা করি। দেখো খ নাম্বার, প্রথমে আমরা বিষয়গুলো লিখে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেওয়া আছে বাগানে, না কি লেখা আছে? ক্ষেতের না? আচ্ছা, ক্ষেতেরই লিখে, বাগান লেখার দরকার নেই। দেওয়া আছে ক্ষেতে বেগুন চাষ করেন। বেগুন চাষ করেন কত অংশে? ক্ষেতে বেগুন চাষ করেন আমাদের এত অংশে। তারপরে আর কি চাষ করেছে? বাঁধাকপি। ক্ষেতে বাঁধাকপি চাষ করেন কত অংশে? আমাদের 4/1 অংশে। তারপরে আমাদের কি চাষ করেছে? ফুল। ক্ষেতে ফুল চাষ করেন 5/1। এই কথাগুলো আমরা লিখে নিলাম, তাহলে আমাদের ভালো হলো। এরপর আমরা লিখব মোট চাষ করেন। সুতরাং মোট চাষ করেন, মোট চাষ করতে গেলে কী হবে? যোগ হবে। তাহলে আমাদের প্রথমে বেগুন চাষ করেছে হলো 2/1 অংশ। আমি যেভাবে পড়ি তোমরা কিন্তু এভাবেই পড়বে। 4/1 যোগ 5/1, অথবা এভাবে পড়া যায় 2/1 4/1 5/1, অথবা
1/2, 1/4, 1/5 এত অংশ। তাহলে মোট চাষ করেন এত অংশ, এটা কিন্তু যোগফলটা বের করতে হবে। একটু আগে বলেছিলাম যে সমহর, এখন কিন্তু আমরা সেই সমহরের দিকেই যাচ্ছি। দেখো 2, 4 আর 5, 2, 4, 5 এই তিনটার লসাগু লাগবে। আমাদের লসাগু আমরা শিখেছি, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2, 4, 5 এটার লসাগু আমরা রাব করছি কিন্তু এখানে, হ্যাঁ 2 এবং 4 কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে যাইতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা যাবে 1 বার, এটা যাবে 2 বার, 5-এর মধ্যে যায় না, তাহলে থাকলো। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যায় না, মানে এককভাবে যায়, দুইটার মধ্যে যায় না। তার মানে আমাদের লসাগু হবে 2 গুণ 1 গুণ না দিলেও চলবে, 2 গুণ 5, 5 গুণ 10, 10 গুণে 20। তাহলে লসাগু আমার কত হয়েছে? 20। লসাগু আমার 20, তার মানে লসাগু 20, লসাগু 20। এই 2 দিয়ে 20কে ভাগ করতে হবে। 2 দিয়ে 20কে ভাগ, 2 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 10 হবে। অর্থাৎ শূন্যটা তুমি সরিয়ে রাখো, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয় আর একটা শূন্য 10। অথবা 2 দিয়ে তুমি 20কে ভাগ করো। এত ছোট সংখ্যা ভাগ কি দেখাবো? তোমরা কিন্তু পারবে। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 10। সেই 10 দিয়ে আবার এই উপরের সাথে গুণ, সেই 10 দিয়ে 1-এর সাথে গুণ, 10 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে কত হবে? 10 হবে। এই 4 দিয়ে 20কে ভাগ, 4 দিয়ে 20কে ভাগ, অর্থাৎ 4 ঘরের নামটা কত বললে 20 হয়? 5 বার, 4 5 20, তার মানে 5 বার যায়। সেই 5 দিয়ে 1-এর সাথে গুণ, 5 অক্ষে 5। এইবার 5 দিয়ে আবার 20কে ভাগ, 5 দিয়ে 5-এর ঘরের নামটা কয়বার বললে 20 হয়? 4 5 20, মানে 4 বার। যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্ট দিয়ে আবার 1-এর সাথে গুণ, তাহলে 4 আর 1 গুণ করলে 4, এত অংশ। এরপরে নিচে 20 ঠিকই থাকবে, এই 10 আর হলো 5 আর হলো 4 যোগ করব, 4 আর 5 9, 9 আর 0 9, হাতে নাই, 1 অক্ষে 1, এত অংশ। তার মানে সে জমি চাষ করেছে কত? 20 ভাগের 19 অংশ। অর্থাৎ তার জমি যদি 20 ভাগ হয়, তার মধ্যে 19 ভাগ সে চাষ করেছে। তাহলে উত্তরটা আমি উপরের দিকে লিখে দিচ্ছি, নিচে হয়তো দেখা যাচ্ছে না তোমাদের, শুধু উত্তরটা লিখতে হবে। আমার শুধু উত্তরটা লিখবো আমি। কি প্রশ্ন করেছে? কৃষক মোট কত অংশে চাষ করেন? তাহলে আমরা এই কথাটাই লিখব, কৃষক তার জমির বা ক্ষেতের শব্দটা আছে তো ক্ষেতের দেওয়াই ভালো, যেটা প্রশ্নে থাকবে সেটাই লিখবে। কৃষক তার ক্ষেতের কত অংশ চাষ করেছে? 20 সমস্ত 19 অংশ কি করেছে? চাষ করে, এত অংশ সে চাষ করেছে, এটা আমাদের উত্তর। তাহলে আমরা খ নাম্বার উত্তর কিন্তু পেয়ে গেলাম। এরপরে বলছে কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রেখেছে? কত অংশ খালি রেখেছে, তার মানে যতটুকু চাষ করেছে এইটুক বাদ দিলে, মানে পুরো জমি থেকে যতটুকু চাষ করেছে এটা ওই অংশটার মধ্যে আমরা বাদ দেই, তাহলে খালির অংশ বের হবে। আচ্ছা, বাদ দিব কি থেকে? বাদ দিব আমরা 1 থেকে। 1 থেকে কেন বাদ দিব বলো তো দেখি, কে বলতে পারবে? 1 থেকে কেন বাদ দিব? আমরা তো জানি যে সম্পূর্ণ অংশ 1, সম্পূর্ণ অংশ 1 কেন জানি? তুমি কি জানো? বলতে পারবে? কমেন্ট করে জানাও। এই যে আমি যে কথা বলতেছি, আমি দেখবো এই টাইমের আগে কমেন্ট করছে কি, আমি লেখার আগে কি কমেন্ট করেছে। সঠিক উত্তরটা যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো তুমি জানো। তাহলে সম্পূর্ণ অংশ আমাদের ওটা লিখতে থাকি। গ নাম্বার, খ হতে পাই, খ হতে পাই কি পাই? ক্ষেতের মোট চাষ করা হয়, ক্ষেতের মোট চাষ করা হয়, চাষ করা হয়েছে, লিখে হয়েছে। ক্ষেতের মোট চাষ করা হয়েছে কত? 20 ভাগের 19 ভাগ, এত অংশ আর কি, তাই না? আচ্ছা, কেউ কি কমেন্ট করেছো? আমি কিন্তু পরে দেখবো। আচ্ছা, আমরা মনে করি এখানে একটা জিনিস ধরবো, মনে করি
সম্পূর্ণ ক্ষেত কি ধরবো আমরা, লেখাটা অনেক ঘোলা দেখা যায়। সম্পূর্ণ ক্ষেত সমান এক অংশ। সম্পূর্ণ ক্ষেত সমান কি এক অংশ। এই এক অংশ আমরা কেন ধরি তোমাদের একটু বলে নিচ্ছি, এটা কিন্তু অঙ্কের অংশ না, একটু বলে নিচ্ছি। দেখো আমরা 20 ভাগের 19 ভাগ চাষ করেছিলাম, 20 ভাগের 19 ভাগ। সে যদি 20 ভাগের 20 ভাগে চাষ করে, 20 অংশের 20 অংশে চাষ করে, তাহলে যদি কাটাকাটি করি তাহলে এটা এক এটা এক, তাহলে এক এক এরকম হয়, তাই না? এটাকে লেখা হয় এক, অর্থাৎ সম্পূর্ণ অংশ। তোমার যত জমি তত অংশ যদি চাষ করা হয় ওইটাই হবে এক, অর্থাৎ সম্পূর্ণ অংশকে এই জন্য আমরা কী ধরি এক ধরি। তোমার যদি মনে করো যে 30 হতো, 30 অংশ হতো, 30 অংশে 30 অংশে চাষ করলো, তাহলে কাটাকাটি করলে এক, এখানেও এক, তার মানে 1/1, তার মানে কি এক। অর্থাৎ তোমার মোট জমি ততটুকু যদি চাষ করা হয় বা ততটুকু যদি আমি নেই, তাহলে মনে করো 30/30, তার মানে কি কাটাকাটি করলে এক। তার এই কারণে আমরা সম্পূর্ণ অংশকে এক ধরি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের সম্পূর্ণ অংশ কী ধরা হয়েছে এক, সম্পূর্ণ অংশ এক ধরা হয়েছে। তাহলে আমাদের বের করতে বলছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। আচ্ছা, সুতরাং খালি রয়েছে বের করতে চাইলে আমাদের 1 থেকে বিয়োগ করতে হবে 20 সমস্ত 19। আবার তোমরা অনেকে মনে করতে পারো 20 সমস্ত 19 মনে হয় 1 থেকে বড়, এটা কিন্তু কখনো না, 1 কিন্তু বড়। আমি কিন্তু একটু আগে বলেছিলাম, দেখিয়েওছি যে 20 ভাগের 20 ভাগ মানে 1, অর্থাৎ 30 ভাগের 30 ভাগে যদি থাকে তাহলে 1। এই কারণে এটা কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ভুল ক্রমেও কিন্তু এটা থেকে আবার এটা বিয়োগ করবে না, ঠিক আছে? এত অংশ। আচ্ছা, তো এখন কি করতে হবে, এটা নিচে মনে মনে একটা 1 আছে, আর এখানে 20, 1 আর 20-এর লসাগু কত 20। এই এটার নিচে মনে মনে যে একটা 1 আছে, আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম মনে মনে একটা থাকবে, লিখতে হবে না, হ্যাঁ? তো সেই একটা 20-এর মধ্যে কতবার যায়, একটা 20-এর মধ্যে, অর্থাৎ 1 দিয়ে 20-কে ভাগ করলে আমরা রেজাল্ট পাবো 20। সেই 20 দেয় এই উপরে কিন্তু 1, এটা এই লবকে গুণ করতে হবে, তাহলে 20 গুণ 1 কত হবে 20, বিয়োগ এই বিয়োগটা এখানে লিখলাম। এই 20-20-এর মধ্যে যা কয়বার, 20 দিয়ে 20-কে ভাগ করলে 1 হয়। সেই 1 দিয়ে যদি আমি লব এই 19-কে গুণ করি, তাহলে আবার 1 দিয়ে 19-কে গুণ করলে 19 হবে, তাহলে এত অংশ। তাহলে নিচের 20 ঠিক থাকবে, 20 থেকে যদি 19 যায় কত থাকে 1 থাকে, 1 অংশ। অর্থাৎ তার জমি কত রয়েছে 20 ভাগের 1 ভাগ। টোটাল যদি 20 ভাগ হয় তার জমি, 20 খণ্ড জমি হয়, তার মধ্যে 1 খণ্ড জমি তার বাদ রয়েছে, অর্থাৎ ফাঁকা রয়েছে, যে খণ্ডে জমিতে সে কোনো কিছু চাষ করেনি। অর্থাৎ তার আমি উত্তরটা আবার উপরের দিকে মুছে লিখে দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে কত অংশ খালি রয়েছে, সুতরাং কৃষকের জমির কত বের করেছি আমরা বলো তো, 20 ভাগের 1 এত অংশ কি রয়েছে খালি রয়েছে। কৃষকের এত অংশ জমি খালি রয়েছে, এই খালি অংশে সে অন্য কিছু চাষ করতে পারবে। তো আমরা বের করে দেখিয়ে দিলাম তার 20 ভাগের 1 অংশ খালি রয়েছে। তাহলে এই রকম যদি কোনো অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়, আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমরা সহজে করতে পারবে। আর বাসায় থাকবে, ভালো থাকবে, সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।